আজকে শিয়া ও হিয়ার গায়ে হলুদ। দুই বোনকে হলুদের সাজে সজ্জিত করা হয়েছে। আশ্রমের বড় ফাঁকা মাঠে প্যান্ডেল করা, সেখানেই হলুদের অনুষ্ঠান। দুই বোনকে এক জায়গায় বসানো হয়। এক এক করে আত্মীয়রা এসে হলুদ ছুঁয়ে দেয় শিয়া ও হিয়াকে। সামনেই দাঁড়িয়ে দেখে তাদের দুই হবু বর। শিয়ার দিকে চেয়ে আছে আদ্র ও হিয়ার দিকে চেয়ে আছে রুদ্র। সবাই উপস্থিত থাকলেও এখানে নেই তাজ। মাহমুদ সর্দার একের পর এক কল লাগালেন, ওপাশ থেকে কেউ ধরছে না। রাজ এসে ফোনটা নিয়ে বলে, রিল্যাক্স বাবা, ওরা আসবে। ছেলেটা সুস্থ হয়েছে তো? পুরোপুরি সম্ভব না, কিন্তু একটু স্বাভাবিক হয়েছে। এখন সমাজে চলতে শিখেছে। ওকে সেভাবেই ট্রেনারে রাখা ছিল। অবশেষে আশ্রমের কাছে বড় একটা গাড়ি এসে থামলো। সেখান থেকে নামে তাজ। রুবি উঠে দাঁড়ালো তাজকে দেখে। মাহমুদ সর্দার নিজেও এগিয়ে এলেন, জড়িয়ে ধরেন ছেলেকে। রাজ এসে বাবার পিছনে দাঁড়ালো। মাহমুদ সর্দার সরতেই রাজ জড়িয়ে ধরে। শিয়া ও হিয়ার নজর সেদিকে যেতেই খুশিতে হাততালি দেয়। মায়া ওদেরকে দেখে যেই অন্যদিকে চোখ রাখে, দেখে রুবি মিটমিট করে হাসছে। রুবির হাসি দেখে মায়ের খটকা লাগে, যদিও এই খটকা খারাপ না, আর অবগত ছিল। তাও একবার পাশে বসে থাকা যারার কানে মুখ রেখে বলে, এই রুবি কি তাজ ভাইকে ভালোবাসে? যারা একটু ঝুঁকে বলে, আমারও সেম মনে হয়। আমি ওর নজরে ভালোবাসা দেখি, কিন্তু ওর ব্যাপার ওই বুঝে নিবে, তাই চুপ থাকি। তোমার মনে হয় একটা মেয়ে হয়ে কখনো নিজের ভালোবাসা আগে প্রকাশ করবে? বুক ফাটবে, তবুও মুখ ফুটবে না। রুবি কিন্তু এদিক থেকে অনেকটাই লাজুক। এইটারই সুযোগ নিয়েছিল মিহির। ভালোবাসা মানুষকে কোন দিকে ঠেলে দেয় বলা যায় না। আমার মনে হয় তাজ ভাইকে ভালোবাসলে এটা আমাদের কনফার্ম করা উচিত। তাজ ভাইয়ের অবস্থার থেকেও বয়সটা নিয়ে আপত্তি থাকার কথা। আমার সাথে মন্ত্রীমশাইয়ের এজ ডিফারেন্ট 11, কিন্তু রুবি তার থেকেও বেশি। তাই ব্যাপারটা চিন্তার আছে। আমি কথা বলে জানাবো তোমাকে। রুবি তোমার সাথে কাইন্ড হলেও আমার সাথে ফ্রেন্ডলি। মায়া মৃদু হাসলে বীর বলে ওঠে, নির্ঘাত কোনো বুদ্ধি বের করা হচ্ছে। আবার কি করার ধান্দা? যারা ঠোঁট ফুলিয়ে বলে, তুমি কি আমাদেরকে সন্দেহ করো? তুমি যে গিরগিটি, সন্দেহ না করে উপায় নেই। ভাই তুমি কিন্তু বেশি করছো। ভাবি প্রেগনেন্ট। ওহ, আমি তো জানতামই না। যেন বাচ্চা আমার না অন্য কারো। ভাই তুমি কিন্তু মন্ত্রীমশাইয়ের মতো হয়ে যাচ্ছ। এখানেও আমাকে টানা লাগবে তোমার? রাজের কথা শুনে চোখ ছোট ছোট করে পিছনে তাকালে দেখে রাজ সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে মায়ার পাশে বসে। মায়া বলে, তুমি সবাইকে ঠিক কিভাবে বশ করো যে ওরা লাগামহীন কথা বলে? এই দেখো মায়াবতী, আমাকে দোষ দিবে না, এগুলো নিজেদের ব্যক্তিগত কথা। আমি সেখানে যাব কেন? সর্দার মহলে যদি কেউ লাগামহীন কথাবার্তা উদ্বোধন করে, তবে সেটা তুমি, শাহরিমরাজ সর্দার। এরপর তোমার ওই বিচ্ছু ভাই রুদ্র। আজকে দেখছি তোমার শালাও এমন বলছে। রুদ্র অবাক হয়ে পিছনে ফিরে বলে, এটা কি হলো ভাবিজি? আজকে আমার হলুদের অনুষ্ঠান, আপনি এই দিকে আমাকে বদনাম করছেন? সত্যিটা বলছি, এই লোকটার সাথে থেকে সবাই এমন হয়েছে। হিয়াও সঙ্গ দিয়ে বলে, আসলেই ঠিক বলেছো ভাবি, এই নষ্ট পুরুষ আছেই এমন। ও একবার রুদ্র ভাই তো একবার নষ্ট পুরুষ। ভালো কিছু ডাকতে পারিস না ভাবিজি? অন্তত ব্রোকে রাজভাই না বলে ডাকে মন্ত্রী মশাই। তো নষ্ট পুরুষকে কি বলবো? আপনার শিরায় শিরায় নষ্টামি। রুদ্র এগিয়ে গিয়ে হিয়ার কানে বলে, কাল আমাদের বিয়ে, আর রাতে ঠেলা সামলাবে। এই নষ্ট পুরুষের কাল নষ্ট কাজ দেখবে আর ছটফট করবে হিয়া পাখি। হিয়ার কান ঝলসে গেল, বুকটা কেঁপে উঠল। সোজা আসন থেকে উঠে বলে, আমি এই লোকটাকে বিয়েই করব না। এই লোক আস্ত খারাপ। সবাই অবাক হলো। পিয়াস এগিয়ে এসে বলে, কি হলো বোন? দেখো না ভাইয়া, এই লোকটা আমাকে পাগল করে দেয়। পাগল করে দেয়? হ্যাঁ ভাইয়া, লোকটার কথাবার্তা ভালো না। প্রলয়কে নিয়ে মৌ এগিয়ে এসে বলে, রুদ্র ভাইকে তো ভালোই লাগে, কই আমাদের সাথে তো খারাপ কিছু বলে না। পিয়াস চোখ ইশারা করলে মৌ বুঝতে পারে, তখন সাথে সাথেই বলে, তোমার ভাগ্য ভালো এমন একটা লোককে স্বামী হিসেবে পাচ্ছ, না হলে আমাকে দেখো, খাল কেটে কুমির নিয়েছি। আবার আমাকে টানছো কেন? টানবো না আবার? জিজুর ভোলা ভালা অ্যাসিস্ট্যান্টের ছবি দেখেই প্রেমে পড়েছিলাম। ভাই বোনের ওপর রাগ করে ঢাকায় আসতেই প্রথম সাক্ষাতে সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছিলাম। আগে তোমাকে একটু ট্রেনিং এ রাখা উচিত ছিল। মায়া আর বীর অবাক হয়ে বলে, ছবি দেখে প্রেমে পড়েছিলি মানে? যারা বলে ওঠে, আসলে আমার ফোনেই পিয়াসের ছবি দেখে, বাট এটা জানতো না যে পিয়াস তোমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট। আমি জাস্ট ওর ব্যাকগ্রাউন্ড বলি, আর ওটাও বলি ছেলেটা কত ভালো। এরপর আমাকে জানায় মৌ পিয়াসের প্রেমে পড়ে।
পড়ে। কিছুদিন পিয়াসের অ্যাকাউন্ট ফলো করলে আমি নিজেই জানিয়ে দেই, কিন্তু মৌজে বীরের কেয়ার না পেয়ে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে একা অভিমান করে আসবে এটা জানতাম না। তো কি করতাম? আপু কল ধরতো না, ভাইকে ডাক দিলে তোমাকে নিয়ে ঘরে চলে যেত, আমাকে কেউ সময় দিত না, তাই নিজের রাস্তা নিজে দেখেছি। রাস্তা বলতে ওকে বিয়ে করা না, আমার কম্পিটিশন ছিল। ওয়েট, বীর কি করতো? ভাবিকে জোর করে নিয়ে ঘরে চলে যেত, দরজা এমন জোরে লাগাতো যেন বাড়িতে বাস পড়েছে। রাজ এক ভ্রু উঁচু করে বলে, তুমি তলে তলে টেম্পু চালাও, আমি করলেই হরতাল? শাট আপ আব্বে শালা, ইউ শাট আপ। হিয়া সবার কাণ্ড দেখে বলে, আরে এখানে আমার মামলা চলছিল, তোমরা ঢুকলে কেন? যারা বলে ওঠে, মামলা ছিল আমার হ্যান্ডসাম নিয়ে, ঘুরে গিয়েছিল তোমার নষ্ট পুরুষের দিকে। মাহমুদ সর্দার এসে ঝাড়ি মেরে বলেন, ছোট বাচ্চা তোমরা এভাবে কি শুরু করলে? ভদ্র হয়ে থাকতে পারো না? সবাই শান্ত ছিল বাবা, তোমার মেয়েই তো বাড়াবাড়ি শুরু করে দিল। রাজের কথা শুনে হিয়া বলে, আমি কোথায়? সূচনা তো বীর ভাইকে নিয়ে হলো। মায়া এবার যেন মাথা ঘুরে পড়ে যাবে। এই পাগলদের মাঝে মায়ার কপালে হাত না পেরে রাজকে টেনে নিয়ে এসে একপাশে দাঁড়িয়ে বলে, আপনি কিছুদিন আগে এক ছেলের বাবা হলেন। হ্যাঁ তো, আবারও বাবা হতে চলেছেন। দরকার পড়লে এরপরে আবারও প্রসেস চালু রাখবো, কারণ আমি কিক মারার আগেই আমার বাচ্চাগুলো গোল দিয়ে থাকে। তাতে কি হয়েছে বলতো? আপনার একটা কিক সামহাও আপনার ব্রেনে এসে আঘাত করেছে, না হলে কোথায় কি বলতে হয় এখনো বুঝলেন না? তুমি কি আমার ব্রেনে প্রবলেম আছে এটা বুঝিয়ে দিলে? নিঃসন্দেহে। সন্দেহ তো থাকবে না। একটা রক্তবতীকে আমি মায়াবতী সাজিয়ে বিয়ে করেছি, ব্রেন ঠিক থাকে কিভাবে? মন্ত্রীমশাই, আপনি আমাকে ইনসাল্ট করলেন না? আমার ভাগ্যকে মেনে নিলাম, আপনার সাথে থাকবই না আমি। আবারও কি মুড সুইং করলো তোমার? আপনি থাকতে মুড চেঞ্জ হবেই বা কি করে? বলেই হাঁটা দিল মায়া। সোজা এসে রাগে ফুঁসে বসে পড়ে নিজের জায়গায়। সবাই দেখে চুপ হয়ে গেল। মায়ের চোখ মুখ লাল হয়ে আছে, একবার রাগলে ভূমিকম্প বাদিয়ে দেয়। হিয়া ভালো মেয়ের মতো নিজের আসনে বসে। রুদ্র খুশিতে মনে মনে বলে, অন্তত আমার বিয়েটা তো হচ্ছে। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বাকিরা এসে হলুদ ছুঁয়ে দিচ্ছে শিয়া ও হিয়াকে। শাহানা পারভিন এসে মায়াকে বলেন, রাগ করে আছিস কেন? মায়া ঝটকা দিতে চেয়েও নিজেকে সামনে নিয়ে বলে, আমি আজ থেকে তোমার কাছে থাকবো মা। সে তো আমি বলেছিলাম অনেক আগেই, প্রথমে নানা ভাই আসার সময় তো ছিলি না, তাই এখন থাকতে। তুই তো রাজি ছিলি না, কারণ একজনের আফসোস থেকেছে, প্রথম সন্তানের বেলায় আমার যত্ন নিতে পারেনি, তাই আমি তার সাথে ছিলাম, এখন সিদ্ধান্ত পাল্টিয়েছি। রাজ এসে এই কথা শুনে সেও তেজ দেখিয়ে বলে, কোনো সিদ্ধান্ত শুনছি না মা, আপনি আজ থেকে সর্দার মহলে থাকবেন, না হলে আপনার মেয়ে আপনার পিছু নিতে গিয়ে আমাকে বউ থেকে দূরে থাকতে হবে। মেয়েদের এই সময়টা অনেক পরিবর্তন আসে বাবা, রাগ বাড়বে, কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়বে, এমনকি অনেক সময় কারণ ছাড়াই কান্না আসে। রাগ বাড়লেও আমি রাগ ভাঙিয়ে দিব, কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়লে আমি খাবার এনে দিব, কান্না আসলে আমি কান্না থামিয়ে দিব, কিন্তু বউকে আমি কোথাও রাখছি না। দূরে সরে বসুন। মায়া এমন ভাবে বলল, কথাটা শুধু কাছের চারজন শুনতে পেল। শাহানা পারভিন মৃদু হেসে বলেন, এখনই তো তোর বউ তোকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তো দূরে যাচ্ছি না, বাচ্চামো করিস না তোরা, কয়দিন পর তোদের বাচ্চা আসবে, একটা বাচ্চা অলরেডি আছেও, ওরা বড় হয়ে ওদের বাচ্চা দিলেও এদের মতো বুড়োদের বাচ্চামো থামবে না। শাহানা, মাহমুদ সর্দারের কথা শুনে হেসে দিল সবাই। মায়া চুপ করে আছে। পরিবেশ ভালো রাখতে হবে, এটা বিয়ের পরিবেশ, সিন ক্রিয়েট করলে মান সম্মান শেষ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাগ সামলাতে, গলার কাজটা ঘেমে গেছে। রাজ উঠে পিছনে টেবিল ফ্যান মায়ার দিকে স্থির রাখলো, ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। অন্য পাশে টেবিলে থাকা ঠান্ডা শরবত গ্লাসে নিয়ে মায়ার কাছে এগিয়ে আসে। মন্ত্রীর এই যত্ন দেখে অনেকেই মিটিমিটি হাসে। মায়ার দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, নাও, দরকার নেই এটার, তোমার হাইপার কমবে, এটা তোমাকে শান্ত রাখবে, নাও। বললাম তো দরকার নেই। রাজ বুঝলো এই মেয়ে এখন ঝাড়বে তাকে। ঝাড় খাওয়ার আগে নিজেকে সংযত করে, নিজেই গ্লাস থেকে 2 ঢোক গিলে নিজের মাথা ঠান্ডা করে সবার উদ্দেশ্যে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। মাহমুদ সর্দার কপাল চাপড়ে চলে গেলেন। শাহানা পারভিন হুইল চেয়ার নিজের মতো ঘুরিয়ে স্থান ত্যাগ করে। এখানে আর কোনো বাইরের লোক নেই, ওরা অনুষ্ঠানের খাবার খেতে ব্যস্ত। রাজের হুকুম
রুমে সবাই চোখ বন্ধ করে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ পাত্তা না দিয়ে সবাইকে দেখে। সবাই চোখ বন্ধ করে আছে। সুযোগ বুঝে মায়ার থুতনিতে হাত রেখে মায়াকে নিজের কাছে এনে মায়ার ঠোঁটের কাছে গ্লাস রাখে। মায়া হাতটা দিয়ে খামচি দেয় রাজের হাতে। রাজ কানে কানে বলে, তোমার এই ঠান্ডা করতে আমি এখানে বাথরুম বিলাসের ব্যবস্থা করতে পারবো না, তাই এটাই এখন খেয়ে নাও। বাড়ি গিয়ে না হয় বাথরুম বিলাস করে মাথা ঠান্ডা করবে। বলেই মায়াকে জোর করে শরবত গিলিয়ে দিল। তারপর গ্লাসটা পাশে রেখে পকেট থেকে রুমাল বের করে মায়ার মুখ মুছে ওই ঠোঁটে একটা চুমু দিয়ে পাশের দোলনার দিকে চেয়ে দেখে মেহেরাজ চোখ বন্ধ করেনি। দেখো কাণ্ড, বাবার চুমু খাওয়া কেউ না দেখলেও ছেলে দেখে ফেললো। রাজ ছেলেকে চোখ বড় বড় করে চেয়ে থাকতে দেখে বলে, তুই চোখ বন্ধ করলি না কেন? মায়া চিমটি কেটে বলে, মাত্র 6 মাস বয়স ওর, এসব কি ও বোঝে? না পেরে রুদ্র চোখ বন্ধ রেখেই বলে, তোমার কবে হবে ব্রো? আমাদেরকেও তো প্রেমের আগের নিয়ম শেষ করতে হবে। চোখ খোল, কিন্তু প্রেমের আগে আবার কি নিয়ম? বিয়েটা, এই বিয়ে সম্পূর্ণ না হলে তো আর প্রেম করতে পারবো না। রাজ ঠোঁট কামড়ে হাসে, বীরের দিকে চেয়ে বলে, আমার শালাও কিনা আমাকে প্রেম করার সুযোগ দেয়? যারা বলে ওর চোখ আমি চেপে ধরেছিলাম, তাহলে তোমার চোখ কে চেপেছিল? আমার বাম হাত। আমার ডান হাত ওর চোখ চেপে ধরে, আর আমার বাম হাত আমার চোখটাই ইন্টেলিজেন্ট যারা, বাকিটা বলে না। মায়া তো আছে সাথে। বীর জিহ্বা কামড়ে রাজ বলে, বদ অভ্যাস এটা। রাতের বেলা বাসায় আসে সবাই। মায়া এখনো ক্ষেপে আছে। তখন একটু শান্ত হয়, কিন্তু রাগটা মস্তিষ্কে চেপেই আছে। শাহানা পারভিনকে একটা ঘরে থাকতে দেওয়া হলে মায়া বলে, আমিও যাব। বলতে দেরি, কিন্তু মায়াকে নিজের কোলে নিতে দেরি না। মায়াকে কোলে নিয়েই নিজের ঘরে চলে গেল রাজ। মেহেরাজ এখন হিয়ার কোলে আছে। হিয়ার কোলে শান্ত হয়েই ঘুমোয় ছেলেটা। তাই মায়া বাড়িতে না থাকলে ওই সময় মেহেরাজকে হিয়া দেখে। শাহানা পারভিন হালকা কেসে বলেন, নানু ভাইকে আমার কাছে দাও, তুমি বিশ্রাম করো, কালকে তো অনেক ধকল যাবে। হিয়া যেই মেহেরাজকে দিতে নিবে অমনি ছেলেটার ঘুম গেল ভেঙে। শাহানা পারভিনের কোলে বসে কান্না করে দেয়। অমনি হিয়া নিজের কাছে নিতেই শান্ত হলো। রুদ্র ভ্রুকুসকে বলে, এই প্রথম দেখলাম কাউকে ফুফু পাগল হতে। বাচ্চারা নানি দাদি আর বাবা মায়ের পাগল হয়, আমাদের মেহেরাজ ভিন্ন। শাহানা পারভিন বলতেই হিয়া খুশিতে নিজের সাফাই গায়। আসলে ভালোবাসা অর্জন করতে হয়। আমি আমার মেহেরাজ সোনার থেকে এই ভালোবাসা অর্জন করেছি। দেখো তোমার সোনা আবার তোমার জীবনটা না করে তামা তামা। রুদ্রের খোঁচা দেওয়া কথা শুনে মুখ ভেঙচি দিয়ে বলে, চলে গেল হিয়া। মায়াকে ঘরে এনে ঠাস করে দরজা লাগাতেই মায়া বলে, মেহেরাজ বাইরে আছে, ওকে দেখার লোক আছে। আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আমার কারণেই তো আপনার ব্রেনে সমস্যা হয়। তো আমার ব্রেনকে ঠিক করে দাও। আমার ফালতু সময় নেই, আর আমি ডাক্তারও না। স্বামীর ব্রেন ঠিক করতে ডাক্তার হতে হয় না, এমনিতেই ভালোবাসা দিয়ে ঠিক করা যায়। আসছে আমার ভালোবাসা বিশেষজ্ঞ। আসো একটু ভালোবাসা দেই। চাই না আমি ভালোবাসা, আমি দিবই দিব। আপনি। মায়া আর বলতে পারে না। রাজ মায়ার ঠোঁট দখল করে নেয়। রাজ মায়ার রাগ অভিমান দমাতে ব্যস্ত নিজের ভালোবাসা দিয়ে।